দেশে এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত। শুরু করছে আরো একটা সেশন, আরো একটা লাইভ। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথার আজকের 46তম পর্বে দাঁতের ব্যথায় কি করবেন। আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, যিনি একজন অভিনেতা, আমাদের প্রিয় মানুষ, ডাক্তার আশরাফ আলী বিশ্বাস রিয়াদ, সহকারী অধ্যাপক। তো স্যারকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ। আসলে এরকম একটা অনুষ্ঠানে আমাকে ইনক্লুড করার জন্য ইনসাফ বারাকা হসপিটাল স্বাস্থ্যগত অনুষ্ঠানকেও ধন্যবাদ। যে তার মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের যে দর্শক এবং শ্রোতা এদেরকে কিছু ইনফরমেশন দিতে পারছি। তো স্যার আমরা যদিও দাঁতের ব্যথায় কি করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে দাঁতের ব্যথা কেন হয় সেই বিষয় আমরা একটু আলোচনা করব। প্রথমে একটু আমি ছোট ছোট করে বিষয়গুলো একটু সাজিয়েছি। আমরা প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবো, অনলাইনে কিছু প্রশ্ন আসলেও আমরা সেগুলোর উত্তর দিব। আর আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ডাক্তার রিয়াদ ডেন্টাল পারফেকশন লিমিট। আজকে তাদের পক্ষ থেকে আমাদের আরো অনেকে সরাসরি ফোনে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন। তো আমরা ফোন কল আজকে আমরা এই মুহূর্তে নিতে পারবো না। যদি আপনাদের কোনো কিছু যদি লেখে যদি জানাতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টসে লিখে জানান, আমরা আমাদের সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের যে কোনো প্রশ্ন আপনারা আপনাদের কমেন্টস আকারে আমাদের সাথে আহ, অবশ্যই লিখে জানাবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার আশরাফ আলী বিশ্বাস রিয়াদ। তো স্যার, আমরা প্রথমেই এই দাঁতের যে ক্ষতি হয়, এই দাঁতের ক্ষতি হওয়ার কারণগুলো যদি আমরা একটু প্রথমে আপনার কাছ থেকে আলোচনা করব। দাঁতের কি কি কারণে ক্ষতি হয় স্যার? আহ, দাঁতের যে বিষয়টা, দাঁত আমাদের শরীরের আহ, একটি অন্যতম শক্ত অংশ। আমাদের শরীরে যত আহ, যেমন হাড় আছে বা টেন্ডন আছে, যত শক্ত জিনিসগুলোই আছে তার মধ্যে সবচেয়ে শক্ত জিনিস হচ্ছে দাঁত। এবং এটাই দেখেন একটা ব্যাপার যে ন্যাচারাল প্রসেসে দাঁতই কিন্তু নষ্ট হচ্ছে। তো এই যে এরকম একটা শক্ত জিনিস, শক্ত একটা আবরণ এটা নষ্ট হয়ে যাচ্ছে, এর আসলে কয়েকটা কারণ আছে। যেমন একটা দাঁতকে যদি আমরা নষ্টের দুইটা প্রসেসে নষ্টটা হয়, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ, আর আরেকটা হচ্ছে কোনো ট্রমা বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি নষ্ট হয়। তো প্যাথোলজিক্যাল যে কারণগুলো আমরা বলি যে কোনো রোগের জন্য যে দাঁতটা নষ্ট হয়, এটার প্রধান কারণ হচ্ছে যে দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। আমরা যেটা বলি ডেন্টাল ক্যারিজের মাধ্যমে হচ্ছে যে দাঁতের ক্ষয়ের মাধ্যমে দাঁতটা নষ্ট হতে পারে। এছাড়া যদি আমরা ফল্টি টুথ ব্রাশিং করি, সেই জন্য হতে পারে। অথবা কোনো অ্যাক্সিডেন্টালি যদি দেখা যায় যে কোনো ব্যথা, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আর যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদেরকে বলতে চাই স্যার সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন আহ, সুদূর বরিশাল থেকে। তো আমরা স্যারকে আবার যুক্ত করেছি। আমি লাইভের ফাঁকে বলছিলাম যে স্যার সুদূর বরিশালের যাত্রাপথে লঞ্চ থেকে আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আর স্যার কথা দিয়েছিলেন যে উনি লাইভে থাকবেন, এবং আজকে শিডিউল অনুযায়ী স্যার আমাদের সাথে উপস্থিত হয়েছেন। একজন ডাক্তার কথা রাখে। স্যার, হুম, থ্যাংক ইউ। জি। স্যার, আপনার কথা শুনতেছিলাম। জি, আমরা যেটা বলতেছিলাম যে আসলে একটা দাঁতের ব্যথাটা কি কি কারণে হয়। তো দাঁতের ব্যথাটা কি কারণে হয় সেটা বুঝতে গেলে দাঁতের স্ট্রাকচারটা জানাটা খুব জরুরি আমাদের। যে আমাদের দাঁত যে সাদা অংশটা আমরা দেখি, এটা দাঁতের সবচাইতে শক্ত অংশ, যেটা বাহিরে আবরণ হয়ে থাকে, এটাকে এনামেল বলা হয়। এই এনামেলের ঠিক ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে বলে ডেন্টিন। এটা হচ্ছে দাঁতের সবচাইতে সেনসিটিভ এরিয়া। এবং এই ডেন্টিনটা হচ্ছে দাঁতের মধ্যের যে সংবেদনশীল এরিয়া, যেটা আমরা বলি যে দাঁতের ব্যথা, দাঁতের যে সেন্সেশন, এটা নির্ভর করে হচ্ছে পাল্পের উপরে। অর্থাৎ সবচেয়ে ভিতরে থাকবে পাল্প, পাল্পের উপরে
আমাদের ডেন্টিনকে হচ্ছে ইফেক্ট করে, এবং সেইখানে যদি ডেন্টিনও কোনো কারণে ক্ষয় হয়ে গিয়ে আমাদের পাল্পটা যদি টাচ করে ফেলে, তাহলেই আসলে সাধারণত দাঁতের ব্যথাগুলো শুরু হয়। তো এই যে এনামেলটা ক্ষয় হবে বা ডেন্টিনকে হচ্ছে ইফেক্ট করবে এবং সেখান থেকে গিয়ে হচ্ছে যে দাঁতের পাল্পকে টাচ করবে, এই প্রসেসটা দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে কেরিজের মাধ্যমে আস্তে আস্তে দাঁত ক্ষয় হয়ে গিয়ে হচ্ছে যে পাল্পটা ওপেন হবে, আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা কোনো ট্রমার মাধ্যমে হচ্ছে যে যদি আঘাতপ্রাপ্ত হয়ে এই এনামেল এবং ডেন্টিন ক্ষয়প্রাপ্ত হওয়ার পরেই পাল্পটা ওপেন হয়ে যাবে। সাধারণত দাঁতের পাল্পে যদি টাচ করা হয় তাহলে এক ধরনের দাঁতের ব্যথা হবে, এই ব্যথাগুলোকে আমরা পালপাইটিসের পেইন বলি। আবার দেখা যাচ্ছে যে দাঁতের মাঝে যে আমাদের দাঁতটা যেখানে থাকে, অর্থাৎ চারদিকে আমাদের মাড়ি বা গাম থাকে, গামের মধ্যে হচ্ছে বোনস থাকে, এই জায়গাটাতে কখনো খাদ্যকণা জমে গিয়ে যদি সেখানে ব্যাকটেরিয়াল কোলোনাইজেশন হয় বা ব্যাকটেরিয়া গুলো একত্রিত হয়, সেখান থেকে ব্যথা হতে পারে। তো এই ধরনের যে ব্যথাগুলো হয় সেগুলোকে আমরা বলি পেরিওডন্টাল পেইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাঁতে সাধারণত দুই ধরনের ব্যথা হয়। একটা ব্যথা হচ্ছে যে দাঁতের পাল্প থেকে যে ব্যথাটা হয় সেটা পালপাইটিস, এবং দাঁতের চারপাশের স্ট্রাকচারে খাবার জমে গিয়ে যে ব্যথাটা হয় সেটা হচ্ছে পেরিওডন্টাল পেইন। এই দুইটা কারণে হচ্ছে যে দাঁতের ব্যথাটা ইন্ডিভিজুয়ালি আমরা পাই। এছাড়া খুব কমনলি একটা দাঁতের ব্যথা আমরা পাই, সেটা হচ্ছে আক্কেল দাঁত যখন উঠে, যখন ওই জায়গাটা প্রপারলি পরিষ্কার করা না যায় এবং দাঁতটা যখন প্রপারলি উঠতে না পারে, তখনও এক ধরনের পেইন হয়। তো সাধারণত এই ধরনের যে ব্যথাগুলো সেগুলোকে আমরা পেরিকরোনাইটিস বা পেরিকরোনাল পেইন বলি। এই তিন ভাবে হচ্ছে আমাদের দাঁতের ব্যথাটা হতে পারে। তাহলে স্যার আমরা এই দাঁতের ব্যথার হওয়ার কারণগুলো শুনলাম। তো অনেকগুলো কারণে আমরা শুনলাম, তার মধ্যে আপনি শুরু থেকে স্যার বলছিলেন যে দাঁতের ক্ষতিটা কিভাবে হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তারপরে এনামেল বা ক্ষয়ের এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো স্যার আমরা জানি যে এইগুলোর দাঁতের এই ব্যথার সাথে সাথে আরো কিছু আহ, যেমন মাড়ির কিছু প্রদাহ হয় বা মাড়ি রিলেটেড কিছু বিষয় হয়। এই বিষয়গুলো স্যার যদি আপনি একটু বলেন যে এগুলোর সাথে কি যুক্ত হতে পারে। এটা যে আমরা একটু আগে যেটা আলাপ করলাম যে পালপাল যে পেইন গুলো, অর্থাৎ ক্যারিজের মাধ্যমে যদি দাঁতের এনামেল ক্ষয় হয়, এরপরে সেখান থেকে ডেন্টিন ক্ষয় হয়ে পাল্পকে যদি টাচ করে, এই ব্যথাগুলো পালপাল পেইন। বাট দাঁতের চারপাশে আমাদের যে মাড়ি থাকে, অর্থাৎ দাঁতটা আমাদের কোথায় থাকবে, আমাদের দাঁতটা হচ্ছে যে আমাদের মুখের যেই বোনস, নিচের দিকে আমাদের যে অ্যালভিউলার বোন থাকে, নিচে ম্যান্ডিবল, উপরে ম্যাক্সিলা, এখানে যে অ্যালভিউলার বোনস থাকে, এই অ্যালভিউলার বোনসের মধ্যে হচ্ছে যে একটা জয়েন্টের মাধ্যমে দাঁতটা হচ্ছে বোনসের মধ্যে থাকে। এখন এই জায়গাটাতে যে দাঁতটা এখানে থাকলো, এই জায়গাটাতে ন্যাচারালি হচ্ছে যে একটা পকেট থাকে। দেখা গেল যে কোনো কারণে দেখা গেল খাবার খাওয়া হয়েছে এবং প্রপারলি দাঁত ব্রাশ করা হয় না, খাবারটা হচ্ছে দাঁতের মাঝে ঢুকে আছে। তো এই যে এইটা যখন লং টাইম থাকবে, প্রপারলি যখন জিনিসটাকে ব্রাশ করা না হবে, তখন এই খাবারটার সাথে আমাদের মুখে সবসময় কিছু ব্যাকটেরিয়া থাকে, সবার মুখেই থাকে, এবং এই ব্যাকটেরিয়া গুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাদের কোনো ক্ষমতা থাকে না। কিন্তু যখনই তারা এই খাবারের স্পর্শ পায়, সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাবারের স্পর্শ পায়, তখন এই ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে করে প্লাক তৈরি করে, এবং এই প্লাকটা হচ্ছে দাঁতের সাথে লেগে থাকে, পকেটের মধ্যে লেগে থাকে, আস্তে আস্তে করে ওই জায়গাটা সে ব্যাকটেরিয়ার কলোনাইজেশন করে। এই যে ব্যাকটেরিয়া গুলো যখন একটা ঘর বাড়ি তৈরি করতে পারে, সে যখন আরো বংশবৃদ্ধি করা শুরু করে, তখন কিন্তু ওইখানে আর আমাদের নর্মাল যে জিনজিবার যে হেলথ বা আমাদের যে গামের যে নর্মাল হেলথ, সেটা তখন আর থাকে না। তখন হচ্ছে সে ওইখানে ব্যথা তৈরি করে এবং সেখানে হচ্ছে ব্লিডিং হয়। এই ধরনের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তারা কিন্তু এসে হিস্ট্রি দেয় আমাদেরকে যে আমি আসলে দাঁত ব্রাশ করতে গেলে আমার এখানে রক্ত পড়ে, পরে আমি যখন একটু খাবার খাই, আমি যখন চিবাতে যাই তখন হচ্ছে এখানে ব্যথা করে। তখন আমরা যখন ওইখানে চেক করি, তো আমরা দেখি যে আসলে নর্মালি জিনজিবার যতটুকু ডেপ থাকার কথা, বোনসের যতটুকু ডেপ থাকার কথা, তার চাইতে বেশি ডেপথ আমরা ওইখানে পাই, এবং সেই জায়গাটাতে ব্যাকটেরিয়াল একটা কলোনাইজেশন বা ব্যাকটেরিয়াল একটা ঘরবাড়ি আমরা ওখানে পাই। তো সেই সেই ক্ষেত্রে এই জায়গাটাতে যতদিন ব্যাকটেরিয়াটা থাকবে, খাবারের অ্যাকুমুলেশন যতদিন থাকবে, প্লাক যতদিন এখানে তৈরি হবে, ওইখানে দাঁতের ব্যথা হবে। তো পালপাল পেইন ছাড়া দাঁতের চারপাশে মাড়িতে এবং আমাদের হাড়ে এই যে ব্যথাটা হয়, এটাকে আমরা পেরিওডন্টাল পেইন বলি। পেরিওডন্টাল মানে দাঁতের চারপাশের যে স্ট্রাকচার, সেইখানে ব্যথাটা হয়। স্যার এবং আমরা এই দাঁত ব্যথাটা দাঁত ব্যথার আরো কয়েকটা কারণ খোঁজার চেষ্টা করব। স্যার আরো যদি কিছু কারণ থাকে আমাদের একটু বলবেন দাঁত ব্যথার।
কারণ আমরা তারপরে ব্যথায় কি করবেন পরে আমরা স্যার শুনবো। না, দাঁত ব্যথার তো কারণের মধ্যে তো একদম সবচাইতে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ এটা একটা আহ, মানে এটা একটা ধারাবাহিক দাঁতের ক্ষয় প্রক্রিয়া, অর্থাৎ এটা একদিনে হয় না। প্রথমে হচ্ছে যে দাঁতে ছোট্ট কালো একটা স্পটের মতো করে হয়। এইটা যদি স্পটটা আস্তে আস্তে করে বড় হয় এবং আস্তে মিনারেলাইজেশন এবং দাঁতটাকে ধ্বংস হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা ডিমিনারেলাইজেশন বলি। তো কালো জিনিসটা যদি অনেকদিন ধরে থেকে যায়, সেইখান থেকে হচ্ছে আস্তে আস্তে ডিমিনারেলাইজেশন শুরু হবে। ডিমিনারেলাইজেশন শুরু হয়ে দাঁতের বাহিরের যে অংশটা আছে এইটা প্রথমে ক্ষয় হবে, অর্থাৎ বাহিরের দিকে যে শক্ত আবরণ বা এনামেলটা থাকে সেটা ক্ষয় হবে। সেইখান থেকে হচ্ছে ভিতরের যে ডেন্টিন, এইটা হচ্ছে ইফেক্ট করবে। তো সাধারণত পেশেন্টরা যখন এনামেল ক্ষয় হয়, তখন আমাদের কাছে এসে বলে যে আমার দাঁতে শিরশির শুরু হয়েছে। তখন আমরা ওইখানে দেখি যে আসলে দাঁতের এনামেলটা উঠে গিয়েছে এবং ডেন্টিনকে হচ্ছে ইফেক্ট করা হচ্ছে। এবং সেই অবস্থায় যদি ট্রিটমেন্ট না করে, তাহলে এই ডেন্টিনটা ভেদ করে হচ্ছে যে আমাদের পাল্পটা এক্সপোজ হয়ে যায়। তখনই কিন্তু মেইনলি দাঁতের ব্যথাটা শুরু হয়। তো এই ধরনের যে ব্যথাগুলা, সেগুলা হচ্ছে পালপাল কারণ, বা দাঁতের যে পাল্পের বা সংবেদনশীল যে অংশটা আছে সেটা যদি কোনো কারণে এক্সপোজ হয়ে যায়, বা বাইরের যে এনভায়রনমেন্ট আছে সেটার সাথে যদি সেটার কোনো কমিউনিকেশন হয়ে যায়, সেই জায়গা থেকে ব্যথাটা হবে। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে দাঁতের চারপাশের আমাদের যে স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচারের যদি কোনো কারণে ব্যাকটেরিয়া ওইখানে জমে থাকে, সেখান থেকে এক ধরনের একটা ব্যথা হবে, এটা পেরিওডন্টাল পেইন বলি। এছাড়া হচ্ছে যে কোনো আঘাত, দেখা গেল যে টিউবওয়েলে খুব কমনলি আমাদের কাছে আসে যে একটা বাচ্চা সে খেলতে গিয়ে হচ্ছে যে পড়ে গেছে, তার দাঁতের উপরে আঘাত পাইছে, সেই জায়গা থেকেও আস্তে দাঁতের এই পেইন গুলো হতে পারে। অনেক সময় গ্রামের দিকে দেখা যায় যে টিউবওয়েল চাপতে গেলে খুব কমন আমাদের কাছে আসে যে সামনের 2টা দাঁত, অ্যান্টেরিয়র দাঁতের উপরে হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এবং সেখান থেকে হচ্ছে যে তার তখন দেখা গেছে যে কিছুই হয় নাই, একটা সময় পরে গিয়ে দেখা যাচ্ছে যে দাঁতের কালারটা আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে এবং পরে হুম। হচ্ছে তীব্র ব্যথা শুরু হচ্ছে। এছাড়া হচ্ছে যে আক্কেল দাঁত যখন উঠে, প্রপারলি যখন দাঁতটা উঠতে না পারে, তখন হচ্ছে যে এটার চারপাশে খাবার জমে গিয়ে অথবা নার্ভের উপরে একটা প্রেসার পরে এখানে ব্যথাটা হতে পারে। তো এই ব্যথাগুলো সাধারণত অডন্টোজেনিক পেইন আমরা বলি মুখের মধ্যে। এবং এই অডন্টোজেনিক পেইন যেগুলো দাঁত থেকে আসে সেগুলোই অডন্টোজেনিক পেইন। এছাড়া দেখা যাচ্ছে যে দাঁত থেকে আসে না কিন্তু মুখের মধ্যে ব্যথা, যেমন দেখা যাচ্ছে যে কিছু আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আছে, এইখানে কিছু ব্যথা হইতে পারে, যে আমাদের যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এরপরে হচ্ছে যে কিছু নিউরোলজিক পেইন আমাদের মুখে হতে পারে, যেমন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এই পেইন গুলো আমাদের হয়। আবার কিছু পেশেন্ট আছে, এটাকে সাইকোসোমাটিক পেইন বলা হয়, যে দাঁতে আপনি কোনো কিছু বুঝে পাবেন না, কোথাও কোনো প্রবলেম নাই, কিন্তু পেশেন্ট মনে করবে যে তার ব্যথা হচ্ছে। তো এইগুলো অডন্টোজেনিক না, মানে দাঁত থেকে আসার ব্যথা এগুলো না। বাকি যে তিনটার কথা আমরা বললাম, এই ব্যথাগুলো সাধারণত আমাদের মুখের মাসেল থেকে হতে পারে। এই ব্যথাগুলো হচ্ছে যে আমাদের নার্ভ থেকে হতে পারে, ট্রাইজেমিনাল নার্ভ থেকে। এবং এই ব্যথাগুলো আননোন যে কোনো একটা কজের কারণে এই ব্যথাগুলো হতে পারে। তো এইভাবে হচ্ছে মুখের যে ব্যথা, এটাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে দাঁত থেকে সরাসরি যে ব্যথাটা আসবে সেটা অডন্টোজেনিক পেইন, আর যেটা হচ্ছে দাঁত থেকে আসবে না সেটা নন অডন্টোজেনিক পেইন। আর দাঁতের যে ব্যথাগুলা সেগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে পালপাল পেইন, একটা হচ্ছে পেরিওডন্ট, আর একটা হচ্ছে আক্কেল। তো মেইন সোর্স হচ্ছে এই কয়টা। এখন এগুলো হয় হচ্ছে মেইনলি কেরিজের কারণে হয়। আরেকটা হচ্ছে যে আমাদের যদি ঠিকভাবে ব্রাশ আমরা না করি, অর্থাৎ খাবার জমে থাকে, সেখান থেকে হয়। আরেকটা হতে পারে যে যদি কোনো ট্রমা বা কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, সেখান থেকে হচ্ছে ব্যথাটা হতে পারে। স্যার একটা প্রশ্ন আমার হাতে আছে যে ধূমপান করলে, যারা ধূমপান করে অথবা মাদক সেবন করে, এই মাদকের অপব্যবহার বা মাদকের ব্যবহারের কারণে, ধূমপানের কারণে দাঁতের ব্যথা হতে পারে কিনা? এটা আসলে ধূমপানে যেটা হয় যে আমাদের দাঁতের যে মাড়িতে হচ্ছে প্রপারলি যতটুকু এখানে ব্লাড সার্কুলেশন হওয়ার কথা, ধূমপাই যাতে তাদের কিন্তু সার্কুলেশন কমে যায়। তো সার্কুলেশন কমে গেলে যেটা হয় যে আহ, একটা জায়গায় যদি মনে করেন যে প্রপার সার্কুলেশন না হয়, তখন কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে করে একটা সময় গিয়ে কিন্তু আসলে পচন ধরে, নেক্রোস্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে মাড়ির যে রোগগুলা হয়, এই রোগগুলার কিন্তু অন্যতম কারণ হচ্ছে ধূমপান। এবং যারা মাদক গ্রহণ করে, তারপরে ধরেন এই যে গুল বা এই ধরনের জিনিস হচ্ছে মাড়িতে লাগায়, এগুলা হচ্ছে যে আমাদের যে মাড়ির যে ব্যথাগুলো হয়, পেরিওডন্টাল যে পেইন গুলো আমরা বলি, পেরিওডন্টাল পেইনের অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান এবং মাদক এবং এই যে গুল বা অন্য অন্য জিনিসপত্র ব্যবহার করা, এগুলো পেরিওডন্টাল পেইনের অন্যতম কারণ।
স্যার আরেকটা প্রশ্ন ছিল যে অনেক সময় ডায়াবেটিক্স রোগীরা কিছু কিছু সময় তারা কোনো কারণ ছাড়াই দাঁতের ব্যথা অনুভব করেন। এটার কোনো কারণ আছে কিনা বা এটা কেন হয়? আচ্ছা আচ্ছা, ডায়াবেটিক রোগীদের আসলে তিনটা বিষয়। একটা হচ্ছে যে ডায়াবেটিক রোগীরা ইমিউনো কম্প্রোমাইজড, মানে তাদের শরীরে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা সেটা অন্য সবার তুলনায় কম। বিধায় হচ্ছে যে মুখের মধ্যে যেহেতু সবসময়ই ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াটা একটা সুস্থ স্বাভাবিক মানুষের মুখে কিন্তু সবসময় অ্যাক্টিভ হতে পারে না, কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্টের মুখে কিন্তু সে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারে। এটা একটা বিষয়। দুই নম্বর হলো ডায়াবেটিক পেশেন্টের মুখে এটা সবসময় ড্রাই মাউথ থাকে, মুখ শুকায় যায় একটু পর পর। তো মুখের মধ্যে যদি স্যালাইভা থাকে বা লালা যদি ঠিকঠাক মতো আসে, তাহলে কিন্তু এই লালা হচ্ছে মুখের ব্যাকটেরিয়াকে ফ্লাশ আউট করে ফেলে। যখন এই প্রপার লালাটা মুখের মধ্যে না আসে, ডায়াবেটিক রোগীদের যেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল কলোনাইজেশন এখানে বেড়ে যায়। এজন্য অন্যান্য রোগীদের তুলনায় ডায়াবেটিক রোগীদের দাঁতের ব্যথা বা দাঁতের অন্যান্য প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যাক, আমরা এই ব্যথার অনেকগুলো কারণ স্যার জানলাম। আমরা আমাদের আজকের আলোচনা দাঁতের ব্যথায় কি করবেন। তো স্যার আপনার এর আগেও আমরা একটা ভাইরাল ভিডিও দেখেছি যে আপনি বলেছেন দাঁতের ব্যথায় কি করতে হবে। তো আমরা আপনি ঘরোয়া পদ্ধতিতে দাঁতের ব্যথা কমানোর কথা বলেছেন। এছাড়াও এর সাথে আজকে যারা নতুন দর্শক রয়েছে তারাও আজকে আপনার মাধ্যমে জানতে পারবে কিভাবে এই দাঁতের ব্যথার মোকাবেলা করতে হবে। স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো দাঁতের ব্যথায় কি করবেন? দাঁতের ব্যথার বিষয়ে যদি প্রথম বলি, যে দাঁতের ব্যথায় করণীয় হচ্ছে যে একজন ডেন্টিস্টের কাছে যাওয়া। এবং আগে হচ্ছে ডেন্টিস্ট চিনতে হবে। মানে আমাদের দেশের প্রেক্ষাপটে ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন সিলেক্ট করাটা এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা আসলে মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ওই জায়গায় এখনো পৌঁছে নাই যে আমরা একজন ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জনকে আলাদা করব। আমার মানে আমার যেটা এখনকার কথা, যে দাঁতের ব্যথা হলে প্রথম কাজ হচ্ছে যে একজন ডেন্টাল সার্জন বা ডেন্টিস্টের কাছে যাওয়া। এবং একজন ডেন্টাল সার্জন বা ডেন্টিস্ট চিনার উপায় হচ্ছে যে তার একটা ন্যূনতম বিডিএস ডিগ্রি থাকতে হবে। এইরকম কোন একজন বিশেষজ্ঞ দাঁতের ডক্টরের কাছে প্রথমে যেতে হবে। এবং এই দাঁতের ডাক্তার হচ্ছে খুঁজে বের করবে যে এই ব্যথাটা কোন ধরনের ব্যথা। এটা কি পালপাল পেইন, নাকি এটা পেরিওডন্টাল পেইন, নাকি এটা আননোন অন্য কোনো একটা কারণের পেইন, উনি সিলেক্ট করবেন। তো দেখা গেল যে আমি একটা দাঁতের ব্যথা হইলো, আমি হচ্ছে ফার্মেসিতে গিয়ে হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিলাম, একটা পেইন কিলার শুরু করে দিলাম। দেখা গেল যে হ্যাঁ, এটা আমি একটা পেইন কিলার খেলে কিছুটা ব্যথা উপশম হলো, কিন্তু এরপরে কিন্তু এটা এটা একটা কন্টিনিউয়াস প্রসিডিউর, এটা আবার ব্যথা হতে থাকবে। একটা অ্যাকুইট কন্ডিশন আস্তে আস্তে করে দেখা গেল যে ক্রনিক কন্ডিশনে চলে যাবে। পেইন কিন্তু ভালো হবে না। এই জন্য দাঁতের ব্যথা হলে প্রথমে হচ্ছে যে আপনাকে একজন বিশেষজ্ঞ দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। উনি সিলেক্ট করবে যে আপনার কোন ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। এখন উনি দেখা গেল যে এক্সামিনেশন করবে, প্রথমে আপনার হিস্ট্রি নেবে, শুনবে যে কোন ধরনের ব্যথাটা আপনার মুখে হচ্ছে। সাধারণত আমরা দেখি যে যেগুলো পালপাল পেইন হয় বা দাঁতের পাল্পের মধ্যে থেকে যে ব্যথাগুলো হয়, এই ব্যথাগুলো হচ্ছে যে নাইট পেইন হয়। পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমার হচ্ছে রাতের বেলা ব্যথাটা বেড়ে যায়। আরেকটা কথা বলে যে আমার ব্যথাটা একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে নিচের দাঁতে ব্যথা, সে বলে যে আমার গলায়ও ব্যথা করতেছে, আমার কানেও ব্যথা করতেছে, রেডিয়েট পেইন যেটা আমরা বলি। এবং সে আমাকে এখানে আরো বলে যে তার ব্যথাটা হচ্ছে যে একটা তীব্র ব্যথা হচ্ছে, শার্প পেইন হচ্ছে। তখন মোটামুটি আমরা বুঝে ফেলি যে এই যে পেইনটা হচ্ছে সেটা পালপাল পেইন। আবার পেশেন্ট যখন আমাকে বলে যে না, আমার ব্যথাটা এরকম নাইট পেইন হচ্ছে না, সবসময় আমার ব্যথাটা থাকতেছে, তবে খুব তীব্র ব্যথা হয় না, বাট আমি যখন খাবারটাকে কামড় দিই বা চিবাই তখন হচ্ছে যে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে। এই ধরনের ব্যথা হলে আমরা বুঝে নেই যে এটা একটা পেরিওডন্টাল পেইন। তাহলে আপনাকে আগে ডায়াগনোসিস করতে হবে যে কোন ধরনের ব্যথা আপনার হয়েছে। আর যদি দেখা যাচ্ছে যে না, এটা দুইটা টাইপের কোনোটাই ব্যথা না, তখন আমরা খুঁজি যে না, এটা অডন্টোজেনিক পেইন না, তার থেকে ব্যথাটা হয় নাই। আমরা তখন এটাকে অন্য সিস্টেমে আমরা খুঁজি যে কোন জায়গা থেকে এই ব্যথাটা হতে পারে। সাধারণত প্রথমে যখন আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই, তখন একটা ডায়াগনোসিস আমরা করে ফেলি। এরপর আমরা একটা রেডিওগ্রাফ দিই, একটা এক্সরে করতে দিই। এবং এক্সরেতে যদি কোনো ক্যারিজ থাকে বা ক্যারিজ ছাড়া অন্য কোনো কারণে যদি দাঁতের কোনো ক্ষয় থাকে, সেটা এক্সরেতে ধরা পড়ে। এক্সরে দেখার পরে এবং রোগীর হিস্ট্রি নেওয়ার পরে এবং ক্লিনিক্যালি চোখে দেখার পরে আমরা ডিসাইড করি যে এটা কোন ধরনের ব্যথা, এবং সেই অনুযায়ী হচ্ছে যে আমরা ট্রিটমেন্টটা করি।
তো সাধারণত দেখা যাচ্ছে যে পালপাল যে পেইনগুলা হয় সেগুলোর জন্য আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট বলি, যে যেহেতু পাল্প এক্সপোজ হয়ে গেছে সেক্ষেত্রে এই ভিতরে যে পাল্প এটাকে আমরা বের করে দিয়ে একদম রুট থেকে হচ্ছে আমরা এটাকে সিল করে নিয়ে আসি। তো সাধারণত যখন পাল্প না থাকে তখন আর দাঁতে এই ব্যথাগুলো থাকে না। পালপাল পেইনের জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট এটাই করা হয়। এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, পাল্প এত বেশি ড্যামেজ হয়েছে, দাঁতের স্ট্রাকচার এত বেশি নষ্ট হয়ে গেছে যেটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলেও এই দাঁতটাকে মানে এটার ভবিষ্যৎ ভালো হবে না বা এটা ফাংশনাল কিছু হবে না, সেক্ষেত্রে আমরা দাঁতকে তুলে ফেলার পরামর্শ দিই। আর যদি দেখা যাচ্ছে যে এটা পালপাল পেইন না, পেরিওডন্টাল পেইন, তাহলে আমরা যে পেরিওডন্টাল যে পকেট থাকে এই পকেটটাকে আমরা কিউরেট করি এবং এই পকেট থেকে যে ব্যাকটেরিয়ার ঘর বাড়ি এটাকে আমরা ভেঙে দিয়ে এই জায়গাটাতে নতুন করে ড্রেসিং দিয়ে দিয়ে জায়গাটাকে হচ্ছে ভরে নিয়ে আসি। তখন হচ্ছে যে এই পেরিওডন্টাল পেইন কমে যায় এবং পেশেন্টকে আমরা মাউথ ওয়াশ বা কিছু পেইন কিলার এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি। তো যেটাই হোক না কেন আগে হবে উনি ডিসাইড করবেন যে এইটা কোন ধরনের ব্যথা, প্রথমে ডায়াগনোসিস করবেন, এরপরে ডিসাইড করবেন যে উনি কোন ধরনের ট্রিটমেন্টে যাবেন। তো স্যার, যারা আজকে দেখছেন আমরা কথা বলছিলাম যে দাঁতের ব্যথায় কি করবেন। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার আশরাফ আলী বিশ্বজিৎ। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। স্যার, আমরা এই দাঁতের ব্যথা নিয়ে আমরা আজকে যে কথাগুলো আপনার কাছ থেকে শুনলাম সেগুলো আশা করি আমাদের ব্যথা কমাতে সহযোগিতা করবে। এই দাঁত ব্যথা কমানোর জন্য যে চিকিৎসার পদ্ধতির কথা বললেন, তো এই দাঁত ব্যথা যেন না হয় সেগুলোর জন্য আমরা একটু প্রতিরোধমূলক কথা, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এই জন্য আপনার কাছ থেকে এ পর্যায়ে একটু জানতে চাইবো যে আহ, কি কাজ করলে বা নিয়মিত কি কাজগুলো করলে দাঁত ব্যথা থেকে এড়িয়ে চলা যায়। আর এই কথাটা আমরা শুনবো, শেষের দিকে শুনবো অবশ্য। তার আগে আপনি যেমনটা বলেন আরকি যে আ ডাক্তারের কাছে যাওয়ার আগেও দাঁত ব্যথা কমানো যায় আরকি। মানে প্রাথমিকভাবে আমার কি করণীয় রয়েছে একজন ডেন্টিস্টের কাছে না যেয়েও আমি দাঁত ব্যথাটা যেন আমি নিজের মতো করে কমাতে পারি কিনা? যদি আপনি একটু বলেন। আসলে দেখা যায় যে এমন জায়গায় ব্যথাটা শুরু হলো যেখানে আপনি কোনো ডেন্টিস্ট পাচ্ছেন না এবং কোনো ফার্মেসিও পাচ্ছেন না যে যেখান থেকে আপনি একটা পেইন কিলার খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখবেন। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলি লবণ গরম পানি, এটা হচ্ছে একদম ন্যাচারাল প্রসেস। যে লবণ গরম পানি এটা খুবই অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায় বা এটা ম্যানেজ করা পসিবল, এটাতে কিছুটা ব্যথা কমবে। এছাড়া আমরা এলাচ এবং লং বলি যেটা, এগুলাকে পিষে যদি ব্যথার যে জায়গাটা সেখানে লাগানো হয় সেখানেও হচ্ছে ব্যথাটা খুব দ্রুত কমে আসবে। রসুন একটি অ্যান্টিবায়োটিক, অনেক সময় দেখা যায় যে যেখানে একটু বেশি দাঁতের ব্যথা হচ্ছে সাধারণত লবণ পানিতে এবং হচ্ছে যে লং দারচিনিতে কমছে না, সেই সমস্ত জায়গায় রসুনকে পিষে আমরা ওইখানে দিলেও হচ্ছে দাঁতের ব্যথা কমে। তো আমরা ঘরোয়া পদ্ধতিও শুনলাম স্যার। যে প্রশ্নটা আমি করেছিলাম আমরাও একদম এছাড়া শেষের দিকে। আপনি যেটা হ্যাঁ, প্রশ্ন করছিলেন যে প্রিকিউশন আমরা কিভাবে নিতে পারি, আসলে হ্যাঁ। প্রিকিউশনটা হচ্ছে যে দাঁত। জি, স্যার বলেন প্লিজ। আমরা স্যার দাঁতটা কিভাবে, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? এই ব্যথা যেন কারণ যেন না হয় আমরা জি, কি করতে যেটা পারি সেই বলছিলাম বিষয়ে যে বলবেন? প্রিকিউশনের যে বিষয়টা, প্রিকিউশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে দাঁতের ব্যথা বা দাঁতের আমাদের যে মুখের হেলথ এইটাকে মেনটেন করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ওরাল হেলথ, অর্থাৎ আমাদের যে মুখের। আচ্ছা আচ্ছা, জি 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 সেটাই বলছি। এটার জন্য হচ্ছে যে আপনাকে ওরাল হাইজিন মেনটেন করতে হবে, মুখের যে হাইজিন সেটাকে মেনটেন করতে হবে। মুখের হাইজিনটাকে আমরা তিনটা প্রসেসে মেনটেন করি। একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে কেমিকো মেকানিক্যাল, আর একটা হচ্ছে কেমিক্যাল। তো সেক্ষেত্রে হচ্ছে যে
কেমিক্যাল হচ্ছে যে আপনি লবণ পানিতে কুলি করেন বা মাউথ ওয়াশ ব্যবহার করেন, এটা হচ্ছে কেমিক্যাল। অর্থাৎ রাতের বেলা অন্তত একবার মাউথ ওয়াশ ব্যবহার করা বা ঘুমানোর আগে একবার লবণ পানি দিয়ে কুলি করে ঘুমানো। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে ব্রাশ করা। আপনি এমনিও ব্রাশ করতে পারেন, আরেকটা হচ্ছে ব্রাশের সাথে হচ্ছে পেস্ট দিয়েও আপনি করতে পারেন। মেইনলি হচ্ছে যে আমাদের দাঁতের সাথে যে প্লাগ থাকে এই প্লাগটাকে হচ্ছে রিমুভ করতে হবে। এই প্লাগটাকে রিমুভ করার জন্য এই প্লাগটা ফরমেশন হতে 24 ঘন্টা সময় লাগে। এই জন্য 24 ঘন্টার মধ্যে অন্তত একবার আপনাকে ব্রাশ করতে হবে, এবং যেই জায়গাগুলোতে ব্রাশ পৌঁছে না সেখানের যে খাদ্য কণাগুলো লেগে থাকবে সেগুলোকে বের করার জন্য আপনাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন মাউথ ওয়াশ পাওয়া যায়, এইগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। এবং যদি মাউথ ওয়াশ অ্যাভেলেবেল করতে না পারেন তাহলে অন্তত লবণ পানিতে কুলিকুচি করতে হবে। সাধারণত এইটুকু যদি আমরা মেনটেন করে চলতে পারি রেগুলারলি, তাহলে সাধারণত দাঁতে ওইরকম আপনার ক্যাভিটি ক্রিয়েট হবে না, পেরিওডন্টাল পেইনও হবে না ইনশাল্লাহ, এবং ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। না আমরা স্যার অনেকেই ভাবি যে শুধু আর সকালবেলায় দাঁতের খাদ্য ব্রাশ অভ্যাসের করলে কিছু হয়। পরিবর্তন লাগবে, যেমন সাধারণত কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবারগুলো হচ্ছে এই আমাদের দাঁতের যে ক্যারিজ এটা তৈরি করাতে বেশি অবদান রাখে। এজন্য খাবারের ক্ষেত্রে হচ্ছে মিষ্টি জাতীয় খাবারকে যতটা সম্ভব অ্যাভয়েড করা, বা মিষ্টি জাতীয় খাবার খেলে সাথে সাথে এটাকে ব্রাশ করে ফেলা। স্যার যেমনটা বলছিলাম স্যার যে আমরা অনেকে মনে করি শুধু সকালবেলা ব্রাশ করলেই যথেষ্ট। আসলে কি সকালবেলা ব্রাশ করলেই যথেষ্ট? মানে কোন সময় উপকারিতা বা এই ক্ষেত্রে আপনি যদি স্যার একটু বলেন। যারা একবেলা দাঁত ব্রাশ করতে চায়, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ব্রাশটা সকালবেলা করার চাইতে স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার যেটা প্রশ্ন ছিল যে রাতের সকালবেলা ব্রাশ করলে হবে কিনা, আসলে ব্রাশটা হ্যাঁ। সকালবেলা না করে ব্রাশটা রাতের বেলা করাটা ভালো। রাতের বেলা করলে এই যে আমরা যেই খাবারটা জমে গিয়ে যে ব্যাকটেরিয়াটা এখানে প্লাক তৈরি করার যে সময়টা পায় সেটা সে পায় না। সাধারণত রাতে ব্রাশ করে ঘুমালে এটা বেশি ভালো। তাহলে স্যার আমরা বলতে পারি যে দুর্গন্ধ এড়াতে সকালের আপনি ব্রাশ করুন। কিন্তু দাঁতের যত্ন নিতে হলে আপনি রাতে ব্রাশ করুন। এমনটা বলতে পারি স্যার? স্যার শুনতে পাচ্ছেন? জি জি। স্যার আমরা কয়েকটা একটু কমেন্টস দেখে অনলাইন থেকে একটু প্রশ্ন করি। একটু শাহ আলম উনি জানাচ্ছেন ধন্যবাদ। তারপরে মোহাম্মদ হাবিবুর রহমান সালাম দিয়েছেন। আমরা তার সালাম গ্রহণ করুন। আমরা ওয়ালাইকুম জি আসসালাম। প্রশ্ন করেছেন আমরা কেমন আছি। হাবিবুর রহমান অনেক লিখেছেন লবণ বা গরম পানি কোনটাই ইফেক্ট নাই। আচ্ছা ঠিক আছে, সাইড ইফেক্ট নেই, ভালো। ভাস্কুলার সার্জন ডাক্তার শামীম রেজা স্যার উনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। উনি আমাদের লাইভ দেখছেন, ধন্যবাদ। প্রশ্ন করেছেন আরেকজন সু- মমতাজ বেগম। সুমন ভাই, আমরা সুমন ভাই, স্যার ভাস্কুলার সার্জন সুমন ভাই। শামীম রেজা স্যার এনআইসিবিডির আমাদের সম্মানিত কনসালটেন্ট সহযোগী অধ্যাপক শামীম রেজা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। তো আমরা স্যারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আরেকজন কনসালটেন্ট যুক্ত হয়ে গেছেন অলরেডি। প্রফেসর প্রফেসর আশিকুর রহমান ভূঁইয়া, বাংলাদেশের একজন ইএন নাক হেড নাক কান গলা বিশেষজ্ঞ, হেড নেক সার্জন এবং বাংলাদেশের একজন রত্ন আশিকুর রহমান ভূঁইয়া স্যার, প্রফেসর আশিকুর রহমান ভূঁইয়া স্যার আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। বেস্ট উইশ ফর ফিউচার সাকসেস, আমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে স্যার। সম্প্রতি আহ, কক্সবাজার ভ্রমণ করছেন, আমরা ছবি আশা করি হয়তো বা উনি যেখানেই থাকুন ভালো থাকবেন। স্যার আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। জি। তো আমরা আহ, এরপরে মমতাজ বেগম। মমতাজ বেগম প্রশ্ন করেছেন আমার আমার দাঁত পেয়ারা খেতে গিয়ে একটু ভেঙে গিয়েছে, এখন পানি খেতে গেলে অনেক কষ্ট হয়, হচ্ছে কি করতে পারি? আমরা এই প্রশ্নের উত্তর নিব।
আমরা স্যারকে যুক্ত করার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন ইনসাফ বারাক হাসপাতাল স্বাস্থ্য কথার আজকের পর্ব। আ সৌজন্যে রিয়াদ ডেন্টাল পারফেকশন। আজকে আমরা এই লাইভ অনুষ্ঠানে ডাক্তার আশরাফ আলী বিশ্বাস রিয়াদ আজকে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা তাকে যুক্ত করার চেষ্টা করছি সর্বশেষ। আর যারা অনলাইনেও প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। আর যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন। আপনারা আপনাদের দাঁতকে সুন্দর করার চেষ্টা করুন। দাঁতের যত্ন নিন। শুভকামনা। আর যারা আজকে লাইভ দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা স্যারকে কানেক্ট করার চেষ্টা করছি। জানি হয়তো আমরা স্যারকে পাবো কিনা অনলাইনে। আর যারা এই লাইভটা দেখলেন এতক্ষণ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আমাদের শ্রদ্ধেয় আশরাফ আলী বিশ্বাস রিয়াদ স্যার তিনি আজকে আগে থেকেই শিডিউলে ঘোষণা ছিল যে তিনি লাইভ করবেন। কিন্তু তার লাইভটা আমরা আ করেছি সেটা হলো যে তিনি লঞ্চে রয়েছেন। সেই লঞ্চে অবস্থায় আমাদের শুধু কথা দেওয়ার কারণে সে আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তো ধন্যবাদ, শুভকামনা। আমরা সবাইকে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা যদি শেষ মুহূর্তে স্যারকে যদি একটু যুক্ত করার চেষ্টা করি। আ আর কে কোন জায়গা থেকে আজকের লাইভ দেখলেন আমাদেরকে লিখে জানাবেন। আপনারা কোন বিষয় নিয়ে লাইভ দেখতে চান? আ যারা ডাক্তার আশরাফ আলী বিশ্বাস রিয়াজ স্যারের যারা ভক্ত তাদেরকেও শুভকামনা জানাই। আর ইনসাফ বারাকা হাসপাতালের কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল যেখানে ডেন্টাল বিভাগের দায়িত্বে রয়েছেন আশরাফ আলী বিশ্বাস রিয়াজ স্যার। তো সব মিলিয়ে আপনাদেরকে শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আজকে এখানেই শেষ করছি আজকের এই লাইভ অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী কোনো একটা পর্ব নিয়ে আমরা যুক্ত হব। আ সে পর সে পর্বে আমন্ত্রণ জানিয়ে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আজকের লাইভ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।